কানেক্টিং টু দ্য ইন্টারনেট, আসলে ইন্টারনেটের সাথে সংযুক্ত হওয়ার জন্য আমার যে ধরনের কানেক্টিভিটি বা টেকনোলজির প্রয়োজন ওই বিষয়ে আর কি কিছু বেসিক ধারণা জন্য আমাদের এই চ্যাপ্টারটা। তো ফার্স্ট আমরা যদি কানেকশন যদি চিন্তা করি, আমাদের আসলে কানেকশন দুই প্রকারের হয়, একটা হচ্ছে গিয়ে ওয়্যার্ড আর একটা হচ্ছে ওয়্যারলেস। তো ইন্টারনেটের সাথে আমাদের যখন যে কানেকশন, আপনি এখানে কেউ আছেন যারা ডায়াল আপ কানেকশনের মাধ্যমে নেটে কানেক্টিভিটি করছেন, এরকম কেউ আছে? ডায়াল আপ কানেকশনের মাধ্যমে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে একটা কানেকশন আছে, যে নেটওয়ার্ক কানেকশন আছে, ডায়াল আপ কানেকশন। স্যার আগে যখন মডেম দিয়ে আমরা ইন্টারনেট চালাইতাম, মানে যখন ইথারনেট ছিল না বা ওয়াইফাই সহজলভ্য ছিল না, তখন স্যার মডেম দিয়ে যে আমরা 3G বা 2G তে চালাইতাম, ওইটা ডায়াল আপ কানেকশনের মাধ্যমে ছিল। আচ্ছা, তো এছাড়া হচ্ছে কি আইএসপি যারা প্রোভাইড করে, আইএসপি গেটওয়ে, অনেক আগে, এর আগে যারা আমাদের ইউনিভার্সিটিতে ডায়াল আপ কানেকশন ছিল, মানে নাম্বার ডায়াল করতে হতো, সে নাম্বার ডায়ালের এগেনস্টে আমার কানেক্টিভিটিটা অ্যাক্টিভ হইতো আর কি। তো এটার এগেনস্টে কিছু কনফিগারেশন আছে, কনফিগারেশনটা ওকে করার পরেই আসলে ডায়াল আপ কানেকশনটা অ্যাক্টিভ হয়। আচ্ছা, এরপরে আমরা আসি যে ব্রডব্যান্ড কানেকশন। তো ব্রডব্যান্ড কানেকশনে অ্যাজ ইউজুয়াল আমরা সাধারণত ফাস্টার পাই যে ডায়াল আপ কানেকশনের থেকে। মানে এখানে দুইটা লাইন আছে, একটা হচ্ছে টি অথবা ডিএসএল লাইন। ডিএসএল লাইনটা হচ্ছে যে আমাদের যে ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন, যেটা টি লাইন সেটা হচ্ছে গিয়ে ডেডিকেটেড লাইন। দুইটাতেই কমন, মানে আলাদা ডেডিকেটেড লাইন। সেই লাইনগুলোতে হচ্ছে যে আহ, মানে হাই স্পিড ডাটা ট্রান্সফার করার জন্য মূলত কানেকশনটা দেওয়া হয়। বেসিক্যালি হোম ইউজের ক্ষেত্রে আসলে আমাদের এই ব্রডব্যান্ড কানেকশনটা ইউজ করে সবাই। বাসা বাড়িতে আমরা যে কানেকশন গুলো ইউজ করি সবই ব্রডব্যান্ড, এবং বিকজ এটা হচ্ছে গিয়ে অ্যাভেলেবিলিটি সবসময় পাওয়া যায় এবং কস্ট আমার কম এবং সার্ভিস ভালো। মানে যে কোনো প্রবলেম হলে আমি ইউজুয়ালি সার্ভিসটা নিতে পারি। আচ্ছা, আরেকটা হচ্ছে ইন্টিগ্রেটেড সার্ভিস ডিজিটাল নেটওয়ার্ক, যেটা হচ্ছে যে আইএসডিএন, যার দুইটা চ্যানেলের মাধ্যমে 64 kbps পর্যন্ত আহ, সে স্পিড অফার করে এবং আপ টু 1.5 mbps। এবং এখানে তার নিজস্ব কিছু টেলিফোন লাইন্স আছে, স্ট্যান্ডার্ড টেলিফোন লাইন্স আছে, যার কিছু মিনিমাম রিকোয়ারমেন্টস আছে। ওই রিকোয়ারমেন্টস কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আছে। সামনে ফিগারে আমরা হয়তো দেখব ডিএসএল কানেকশনটা। যেমন আহ এটা হচ্ছে একটা টেলিফোন লাইন, টেলিফোন লাইনের সাথে একটা আমার অ্যাডাপ্টার আছে, ডিএসএল বক্স যেটাকে আমি বলি। এটা এটা থেকে আমার হচ্ছে যে আমার যে ইউজারের পিসিতে কানেকশন চলে যায়। যেহেতু এটা ওয়্যার্ড কানেকশন, তো ওয়্যারের মাধ্যমে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে আহ কেবল মডেম। আমরা তো মডেম তো সবাই ইউজ করছি, ঠিক না? মডেম গুলি তো সবাই ইউজ করছে। এই মডেম সাধারণত, মানে আমরা নর্মালি যে মডেম ইউজ করছি সেটা হচ্ছে ওয়্যারলেস। এবং এখানে যে ব্যাপারটা ছিল যে আমরা জাস্ট একটা মোবাইল সিম নিতাম, মোবাইল সিমের মাধ্যমে আহ, যে আমাদের অপারেটর আছে, অপারেটরের ডাটা ব্যান্ডউইথ ইউজ করতাম। বাট এইগুলিতে ক্যাবেল মডেম গুলি আসলে কি? ক্যাবেল মডেম হচ্ছে আমাদের মানে আগে ইউজ করা হতো, যেমন হচ্ছে যে টিভির সাথে টিভির যে ওয়্যার আছে সেই ওয়্যার দিয়ে আসলে আমরা ইউজ করতে পারতাম। এবং আহ, এটা টিভি বা এবং ডাটা বোথ ওয়েতে ইউজ করা যেত। এটা আমাদের দেশে খুব কম ইউজ হয়েছে, বাইরের দেশে এটা আসলে ইউজ হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে এটার মধ্যে এটা কেন আনলো বুঝলাম না, এপিআই। এপিআই সম্পর্কে কারো ধারণা আছে এখানে? আচ্ছা, এপিআইটা হচ্ছে যে আমার একটা সিস্টেমের সাথে অন্য একটা সিস্টেমের ইন্টিগ্রেশন, মানে যোগাযোগ, সিঙ্ক্রোনাইজেশন। যেমন আমার সিস্টেমে ধরলাম যে আমি ওপেন ইউনিভার্সিটিতে একটা সিস্টেম করলাম, কি ভর্তির জন্য একটা অ্যাডমিশন পোর্টাল বানালাম। এখন ওখানে ফিনান্সিয়াল ব্যাপার আছে না, যেখানে অন্য আরেকটা গেটওয়েতে এন্ট্রি করার প্রয়োজন আছে। যেমন যদি বিকাশের মাধ্যমে যদি আমি টাকা নেই, তো বিকাশের গেটওয়েতে যে, তো আপনার যারা টাকা জমা দিবেন, তো সেই টাকাটা আসলে এনশিওর হয়েছে কিনা সেটা চেক করতে হবে না? তো আমার সিস্টেম থেকে এই বিকাশের ওই সিস্টেমে গিয়ে চেক করবে যে আসলে ঠিক হয়েছে কিনা। তাহলে এখানে কি হলো, আমার সিস্টেমটা একটা নেটওয়ার্কে, একটা ইন্টারনেটে প্রবেশ করলো এবং এক্সেস করলো। মেন বিষয় হচ্ছে অন্য একটা সিস্টেমে এক্সেস করলো থ্রু নেটওয়ার্ক।
তো এই জিনিসটাই হচ্ছে কি এপিআই, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। তো এটার জন্য আমাদের আসলে প্রোটোকল হিসেবে আমরা সকেট ইউজ করে থাকি। সকেটটা আসলে বেসিক্যালি যেমন হচ্ছে আমরা আমাদের আইপি অ্যাড্রেস, টিসিপি আইপি অ্যাড্রেসের সাথে পোর্ট নাম্বারটা অ্যাড করা, এটাই হচ্ছে কি আমার সকেট, সকেট নাম্বার। যেমন আমার আইপি অ্যাড্রেস যদি হয় 192.168.10.10, ক্লোন যদি আমার 2055 যদি আমার পোর্ট নাম্বার হয়, ক্লোন 2055, দ্যাট ইজ দ্য সকেট আমার। এই সকেট দিয়ে মূলত আসলে কানেক্টিভিটি এস্টাবলিশড হয়। না এখন তুমি যাও, আমি পরে আসছি, ক্লাস হচ্ছে। না না না, ক্লাসটা নিয়ে নি তারপর তুমি যাও। আচ্ছা, নেটওয়ার্ক ড্রাইভার্স আমাদের মানে নর্মালি আমরা যদি নতুন কোনো ইনস্টলেশন করে 10-এর আগে যত অপারেটিং সিস্টেম ছিল এগুলি ইনস্টল করতে হলে আলাদা করে কিন্তু আমার নেটওয়ার্ক ড্রাইভার দেওয়া লাগতো। এখন নতুন নতুন অপারেটিং সিস্টেম আসতেছে, হয়তো আমার অনেকগুলিতে ড্রাইভার দেওয়া লাগতেছে না। তো এই ড্রাইভার গুলি কি কাজ করে? ড্রাইভার গুলি কি করে যে নেটওয়ার্কের সাথে আমার পিসি হার্ডওয়্যারের যে কানেকশন এটা এস্টাবলিশ করে, যে সে মিডিয়া হিসাবে কাজ করে, যে আমার পিসির সাথে আমি ওয়ার্ল্ড ওয়াইড যে কানেক্টিভিটি সেটা যাতে আমি একটা ব্রিজ তৈরি করতে পারি, এই ব্রিজের কাজটা করে নেটওয়ার্ক ড্রাইভার। এটা ইনস্টল করার আগ পর্যন্ত আসলে আমি এই কানেক্টিভিটিটা পাবো না। আচ্ছা, এখানে এপিআই এবং ড্রাইভার সম্পর্কে একটু মানে একটা ফিগার মানে ইয়ার মতো দেয়া আছে। তো এখানে অ্যাপ্লিকেশনটা হচ্ছে যে নরমালি টেলনেট, এফটিপি এবং আদার সার্ভিসেস। অ্যাপ্লিকেশন বলতে কি আসলে? এটা হচ্ছে যে মূলত বলছে এখানে অ্যাপ্লিকেশন লেয়ার। আমরা আমাদের যে প্রোটোকল আছে টিসিপি/আইপি যে লেয়ার যেটা আছে 7টা লেয়ার, 7টার মধ্যে আবার সেটাকে 4টা ভাগে ডিভাইড করছে। এই লেয়ার গুলো আমরা পরে পড়বো। বেসিক্যালি আমরা এটুকু জেনে রাখি যে আমাদের এই বর্তমানে এই টিসিপি টেলনেট হচ্ছে টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক, টেলিনেট, এই জন্য টেলিকমিউনিকেশনের টেল আর নেটওয়ার্কের নেট, টেলনেট। এটা টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক থেকেই আসলে টেলনেট আসছে। আর হচ্ছে এফটিপি, দুইটা হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। বেসিক্যালি এটা এক সিস্টেম থেকে আরেক সিস্টেমে ফাইল ট্রান্সফার করে। ঠিক আছে, আরো অন্য অনেক ধরনের অ্যাপ্লিকেশন আছে। তো এই যে দুইটা এখানে বলা হয়েছে যে টেলনেট এবং এফটিপি দুইটাই হচ্ছে কি অ্যাপ্লিকেশন লেয়ারের প্রোটোকল, এবং দুইটাই কিন্তু কানেকশন প্রোটোকল, কানেকশন ওরিয়েন্টেড প্রোটোকল। এবং কানেকশন করে কাদের মাঝখানে? এটা করে হোস্ট এবং সার্ভার। যেমন সে ফর এক্সাম্পল আমার পিসি থেকে সার্ভারের পিসি। ক্লিয়ার? কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আচ্ছা, এরপর হচ্ছে উইনসক, যে উইন্ডোজের যে সকেট যেটা বলে সেটা হচ্ছে উইনসক নামে। তো এটার ইন্টারফেসে এক সাইডে তো ড্রাইভার থাকে, আর এক সাইডে যেটা আমরা আগের ইয়াতে দেখো, স্লাইডে দেখো যে এপিআই কানেক্টস টু দা ড্রাইভার। তো ড্রাইভারের মাধ্যমে তো আমার আসলে কানেকশনটা, সে তো গেটওয়ে। তো এর আর অন্য সাইডে থাকে আমার কিন্তু সেই অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন কোনটা? টেলনেট, এফটিপি, মানে কোন মাধ্যমে আমার, এটা ধরো হচ্ছে কি আমার পোর্ট আর কি, সকেট, সরি এটা মানে পোর্টটা আগে, এরপরে হচ্ছে সকেট। এই সকেটটার মধ্যে আমার এক সাইডে থাকবে ড্রাইভার, এক সাইডে থাকবে অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন দ্যাট মিনস হচ্ছে টেলনেট, এফটিপি, টিসিপি/আইপি, যখন যে অ্যাপ্লিকেশনটা প্রয়োজন। আচ্ছা, এরপরে হচ্ছে যে ল্যান্ড ড্রাইভার, নেটওয়ার্ক ড্রাইভারের মধ্যে আছে ল্যান্ড ড্রাইভার আর স্লিপ ড্রাইভার। ল্যান ড্রাইভার তো আমরা আসলে সবাই বুঝি যে নেটওয়ার্ক যে আমার ইথারনেট যে কানেকশন যেগুলো আছে, যে ল্যান কানেকশনের যে ড্রাইভার, যার মাধ্যমে আমরা ওয়্যার্ড কানেকশন এস্টাবলিশ করতে পারি। আরেকটা হচ্ছে স্লিপ ড্রাইভার। স্লিপ হচ্ছে ওই যে তোমার স্লিপ লাইন আইপি আর কি। এটা হচ্ছে লিনাক্স এর ইমপ্লিমেন্ট করার জন্য, লিনাক্সে ইমপ্লিমেন্ট করার জন্য এটা ড্রাইভার। আচ্ছা, ওয়্যারলেস ওয়ান মানে ওয়ান মানে কি? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক নাকি? তাহলে ওয়্যারলেস সাথে অ্যাড হবে। তার মানে কি ওয়াইড মানে কি? একটা মানে বিশাল এরিয়া নিয়ে না? বিশাল এরিয়া মানে কি? মানে আমার দেশ থেকে অন্য দেশ, অন্য দেশ থেকে অন্য দেশ নাকি? মানে আমার কান্ট্রি থেকে অন্য কান্ট্রি। যদি আমি কান্ট্রিকে আরো ছোট ধরি, যেমন ভ্যাটিকান সিটির সাথে যদি আমি আরো এই ইয়াকে সিঙ্গাপুর ধরি, তাহলে বাংলাদেশের আরো বড় না?
দুইটার চেয়ে অনেক বড় না? তো এরকম যদি ঘটনা ধরি, বাংলাদেশকে আমরা 3-4টা দেশ ধরি, বা হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়া অনেক বড় জিওগ্রাফিক এরিয়া হয়, তারপরেও তো এরকম বড় এরিয়া নিয়ে যদি আমার কোনো একটা ওয়্যারলেস কানেকশন এস্টাবলিশ করতে হয়, সেক্ষেত্রে কি আসলে এই ওয়্যার্ড কানেকশন দিয়ে আসলে আমি আম, কতটা ফিজিবল হবে? তার থেকে ওয়্যারলেস করলে সবচেয়ে ভালো ফিজিবল হবে না? কারণ ওয়্যার্ড কানেকশন করলে লক্ষ লক্ষ কোটি কোটি কানেকশন দিতে হচ্ছে আমার। আর ওয়্যারলেস কানেকশন হচ্ছে কি, আমার একটা একটা সেন্ট্রাল হাব থাকলেই হয়েছে, তাহলে এরপরে আমি বাকি যে আমার যত এক্সেস পয়েন্ট আছে সবগুলোকে কানেকশন এস্টাবলিশ করা যাবে। তো এটার জন্য অনেক শক্তিশালী, এবং বেসিক্যালি এগুলো স্যাটেলাইটের মাধ্যমে হয়, যে তারা এখানে বলছে যে রেডিও সিগন্যাল টু দ্য ট্রান্সফার ডাটা, মানে রেডিও সিগন্যালের মাধ্যমে যদি আমরা এই যে রেডিও সিগন্যাল বিষয়ে আমরা বলছিলাম না আগের ক্লাসে, যে কোনগুলি রেডিও সিগন্যাল এবং কিভাবে রেডিও সিগন্যাল হয়। তো এই রেডিও সিগন্যালের মাধ্যমে যদি আমরা ডাটা কানেকশন এস্টাবলিশ করে যদি ডাটা ট্রান্সফার করি, তো সেটাই হচ্ছে কি আমার ওয়্যারলেস ওয়ান। ডিস্টার্ব করো কেন তুমি? আমি তো বললাম তোমাকে, এটা দিয়ে শুনলে এটা হবে না, এটা আমার আমার মোবাইলের সাথে কানেকশন দেয়। তুমি যাও এখন। আচ্ছা, অ্যানাদার সার্ভিস হচ্ছে যে স্যাটেলাইট সার্ভিস। স্যাটেলাইট সার্ভিসটা হচ্ছে যে মানে এখন কিন্তু স্যাটেলাইট ফোনও পাওয়া যায়, স্যাটেলাইট ফোন পাওয়া যায় কিন্তু, যেটা হচ্ছে উইথাউট এনি অপারেটর, সরাসরি স্যাটেলাইটের সাথে কানেকশন। এবং স্যাটেলাইটের ফোনগুলি আসলে বেসিক্যালি যারা হচ্ছে যে আহ, বড় টপ এজেন্সিস, মানে ইন্টারপোলে যারা আছে, ওরা হয়তো স্যাটেলাইট ফোন ইউজ করে, বিকজ ওরা হয়তো এক দেশ থেকে আরেক দেশে যখন মুভ করে, তখন প্রত্যেকটা দেশে নিজস্ব অপারেটরের প্রয়োজন হয়। তো স্যাটেলাইট থাকলে তো আর অপারেটর চেঞ্জ করার দরকার নেই, আছে সে তো সরাসরি স্যাটেলাইটের সাথে কানেকশন পায়। তো এই যে স্যাটেলাইটের সাথে কানেকশন, তাহলে তাহলে ক্লায়েন্ট সেকশনে তার একজন একটা লাগবে, একটা টার্মিনাল লাগবে না রিসিভ করার? স্যাটেলাইট থেকে রিসিভ করার টার্মিনাল লাগবে না? এখন যদি আমার যে মোবাইল ফোনটাই এমন হয় যে সরাসরি এটার মধ্যেই আমার ভিসেট আছে, মোবাইলের মধ্যেই আমার ভিসেট আছে, তাহলে তার অসুবিধা নাই, সেটা সরাসরি টার্মিনাল। তবে এই রেডিয়েশনটা অনেক ক্ষতিকর। তো এটা সরাসরি কি করে, স্যাটেলাইটের সাথে কানেকশন এস্টাবলিশ করে। হয়তো ভবিষ্যতে বা যারা সিকিউর টপ এজেন্সি, এরা স্যাটেলাইটের সাথে কানেকশন করে। আহ, কারণ হচ্ছে যে আমাদের এখন যত ধরনের লাইন আছে যেগুলি, এগুলিতে আসলে অনেক এয়ারস্ট্রপ থাকে, মানে আড়ি পাতে আর কি, ঠিক আছে, অনেকে আড়ি পাতে। তো এখানে ডেক্রিপশন করে হয়তো হয়তো আমাদের দেশে ওরকম কিছু নাই, তারপরেও যাদের বাইরের দেশে টপ সিকিউর ওয়্যার বা হচ্ছে ভ্যাকসিন বা অস্ত্র, নিউক্লিয়ার, এইসব বিষয়ে যাদের মানে টপ, মানে সফিস্টিকেটেড বিষয়ে যাদের কোনো ইনফরমেশন থাকে, ওইগুলি ব্যাপারে আসলে একটু আমাদের মানে টপ সিকিউর, মানে সিকিউরিটি মেনটেন করার প্রয়োজন পড়ে। আর আমরা যারা আছি মানে ডিজিটাল বাংলাদেশ নিয়ে, তাদের আসলে অত বেশি দরকার নাই। আচ্ছা, এরপর হচ্ছে এরপর কি ওয়্যারলেস ল্যান। আচ্ছা, ওয়্যারলেস ল্যানটা হচ্ছে যে আমরা বাসায় সবাই ইউজ করি না, ওয়াইফাই ইউজ করি না বাসায় সবাই। তো এটা কি মানে একটা ল্যান কানেকশনের মাধ্যমে আসছে একটা ডিভাইসে নাকি? এরপরে সে কি করতেছে, সে ওয়্যারলেস দিচ্ছে সবাইকে। তো এটাই হচ্ছে যে আমার ওয়্যারলেস ল্যান, মানে ওখানে দেখা যাচ্ছে যে একটা বাটন আছে কিন্তু ডব্লিউ ল্যান না, ওইটা যতক্ষণ এস্টাবলিশ না হয় ততক্ষণ পর্যন্ত আমি কানেকশন পাচ্ছি না। ওইটা কালারটা যতক্ষণ না পর্যন্ত গ্রিন হচ্ছে, আমি কানেকশন পাচ্ছি না। এই যে ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট যেটা, সেটার মাধ্যমে আমি সমস্ত ডিভাইসে কানেকশন এস্টাবলিশ করতে পারছি। আচ্ছা, সিকিউরিটি সিকিউরিটি হচ্ছে যে বেসিক্যালি আমাদের যত ধরনের ডাটা ট্রান্সমিশন হয়, প্রোটেক্ট করা প্রোটেক্ট করে কিভাবে প্রোটেক্ট করেছে? আহ এটা আমি যে এই ডিজিটাল যে কথাগুলি যাচ্ছে আমার থ্রু ডিভাইসের মাধ্যমে তোমার কানে যাচ্ছে, এটার মাঝখানে সরাসরি আমি যেভাবে বলতেছি সেভাবে তো আর যাচ্ছে না, একটু মানে কোনো লস আছে, অথবা একটু ভেরিয়েশন হয়তো বা আছে। এখানে হচ্ছে আমার এই এন্ড থেকে হয়তো এনক্রিপশন হয়, তোমার এন্ড থেকে ডেক্রিপশন হয়।
হওয়ার ফলে যখন আমার এ তোমার এ মিলে যায়, যেমন আমি বলতেছি এবি, তোমার ওখানে যখন এবি মিলে যাবে, তো এবির সাথে যদি আরো ধরো 9 2 CK এরকম আরো অ্যাড হয়ে যায়, তো এরপরে তোমার এন্ডে গিয়ে 9 2 2 CK এটা রিমুভ হয়ে গেলে তুমি এবি পাবা, ঠিক আছে? তো এরকম এনক্রিপশন, এই আমার এন্ডে এনক্রিপশন হবে, তোমার এন্ডে ডিক্রিপশন হবে। এটাই হচ্ছে প্রোটেকশন, যাতে মাঝখানে কেউ আর এইটাকে এটাকে কেউ যাতে হ্যাক করতে না পারে। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমার যে ওয়াইফাই যেটা আছে সেটাকে আসলে এক্সেস পয়েন্টটাকে প্রোটেক্ট করা, এটাকে ট্রাস্টেড কম্পিউটার দিয়ে এটাকে সেট করা, ঠিক আছে? আচ্ছা, 10B দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তো বর্তমানে সময়ের সবচেয়ে আলোচিত যে বিষয়টা বিজনেসের ক্ষেত্রে, সেটা হচ্ছে ই কমার্স, নাকি? ই কমার্স দ্যাট মিনস অনলাইন শপিং। এখন আমরা মানে সরাসরি অনলাইন শপিংটা হচ্ছে তো যেমন বিজনেস টু কনজিউমার, ঠিক না? মানে আমরা কি করি, একটা ওয়েবসাইট থাকে, তার মাধ্যমে আমরা পারচেস করি, এবং আমরা দেখে শুনে, অনেক ক্যাটালগ থাকে, সাপোর্ট পেজ থাকে, তারপরে ট্র্যাক আউট থাকে, অনেক ধরনের থাকে, ফিচার থাকে, যাতে আমরা বুঝতে পারি যে আমার প্রোডাক্টটা কোথায়, আমি ঘরে বসে প্রোডাক্টটা কিনতে পারি। আমি ঘরে বসে কি আমরা আলি এক্সপ্রেসে কিনতে পারি না? আমি আলিবাবায় কিনতে পারি না? আমি অ্যামাজনে কিনতে পারি? সব পারি। অ্যামাজনও কিনতে পারি, সব জায়গা থেকে কিনতে পারি। তো সেজন্য আমার ডলার ইনভেস্ট করা লাগবে বাইরের করার জন্য, ঠিক আছে? তো এখন যেটা মানে অনলাইন শপিং এর মানে কনসেপ্টটা আসলে কি, যেমন হচ্ছে যে তোমরা এখানে অনেকেই আছো হয়তো বা যে ভবিষ্যতে উদ্যোক্তা হবা, বা হচ্ছে নিজেরা কিছু করার চেষ্টা করবা, নিজেরা সফটওয়্যার কোম্পানি দেবা, অথবা অন্য কোনো সেক্টরে কাজ করবা, হাঁস মুরগি নিয়ে কাজ করবে, কেউ টেক্সটাইল নিয়ে কাজ করবে, যে যার ফিল্ডে নিয়ে কাজ করবে, যার পছন্দ অনুযায়ী। তো এখন সবকিছুর এগেনস্টই কিন্তু বিজনেস, ঠিক না? আমরা পৃথিবীতে যা কিছুই তো এভরিথিং বিলংস টু দ্য বিজনেস, মানে ট্রানজেকশন, এভরিথিং বিলংস টু দ্য ট্রানজেকশন। ট্রানজেকশন মেক্স মানি, ঠিক না? আর মানি মেক্স বিজনেস। আচ্ছা, এখন আমাদের এই যে কনসেপ্টটা হচ্ছে, যেমন আমরা নর্মালি কি দোকান থেকে পারচেস করি একটা, ঠিক না? একটা শপ থেকে পারচেস করি, তো সেই শপটা আবার কার কাছ থেকে আনে? ডিলারের কাছ থেকে আনে, ঠিক না? ডিলার কি করে? ডিলার সে কার কাছ থেকে আনে? ডিলার আনে হচ্ছে যে ইম্পোর্টার, না? ইম্পোর্টার কাছ থেকে আনে। ইম্পোর্টার কার কাছ থেকে আনে? যেটা বাইরের দেশে যে ডিলার বা যে বানায়, ঠিক না, ম্যানুফ্যাকচারার, ধরি বাইরের দেশে ডিলারের কাছ থেকে আনেন, ওই বাইরের দেশে ডিলার আবার কার কাছ থেকে? ম্যানুফ্যাকচারের কাছ থেকে নেয়, ঠিক না? কতগুলি হাব, ঠিক না? এই যে মাঝখানে 1 বাই 1 মধ্যস্বত্বভোগী কতগুলি। এখন আমরা যদি সরাসরি অনলাইন বিজনেসটা যদি ম্যানুফ্যাকচারার থেকে যদি সরাসরি বিজনেসের কাছে আসে, বিজনেস থেকে যদি সরাসরি কনজিউমারের কাছে আসে, তাহলে আমার তিনটা লেয়ার, নাকি? ম্যানুফ্যাকচারার, বিজনেস, এন্ড দেন কনজিউমার, নাকি? তো মাঝখানে তো অনেকগুলি নাই হয়ে গেল। তো এখন একটা প্রোডাক্টের একটা ধরি, একটা টিভির দাম হচ্ছে নর্মালি সব মিলে খরচ পড়লে 15,000 টাকা। একটা 40 ইঞ্চি টিভির দাম পড়ে কত? 15,000 টাকা, সব মিলে খরচ। এখন বিজনেস যদি 5,000 টাকা লাভ করে, 20,000 টাকা কনজিউমারের কাছে সে 20,000 টাকা একটা টিভি দিল। আর হচ্ছে আহ আমি ইউজার, আমি দোকানে একটা ওই সেম টিভি পারচেস করলাম একদম ব্র্যান্ড শপ থেকে 65,000 টাকায়। তো কোথায় 20,000, কোথায় 65,000? তো মূলত অনলাইন শপিং গুলি আসলে এই কনসেপ্টে খুব কমই আসছে। কারণ হচ্ছে সবাই এখন চিন্তা করে যে সবাই যার যার রিজন ওয়াইজ চিন্তা করে, যেমন আমার এখানে লোকাল যা প্রোডাক্ট আছে সব আমার এই শপিং অনলাইন অনলাইন শপিং এখানে সবাই পাবে,
বাইরেও যে দাম আমার এখানেও সেই একই দাম, ওইভাবেই আসলে বিক্রি করে। অনেক ক্ষেত্রে দেখা যায় অনলাইন শপিং করলে মানে মোবাইলের পরিবর্তে কার্ড চলে আসে, কাঠের গুঁড়া চলে আসে, বা অন্য কিছু চলে আসে, বা দেখা যাচ্ছে বাইরে যে দাম অনলাইনে কিনতে গেলে আরো দাম বেশি, ঠিক না? এটা তো আসলে এফোর্টলেস একটা মানে কি বলে টায়ারলেস একটা সিস্টেম। তো টায়ারলেস সিস্টেমটা আমরা বানাই ফেলছি যে ঘরোয়া সিস্টেম, মানে হোম সিস্টেম, মানে এটারে আরো স্প্রেড করছি। ও করে কি অনলাইন শপিং, ও কি করে ও দোকান থেকে কিনে নিয়ে এসে ও তোমার আমার কাছে দেয়। তার মানে দোকান থেকে কিনলে তোমার আরো বেশি খরচ পড়বে না? তো আমার আমি দোকান থেকে যেটা কিনতাম ধরো 50 টাকায়, ওইটা দিচ্ছে আমাকে 55 টাকা বা 60 টাকায়। তো ওর 5 টাকা তো লাভ রাখতে হবে। ও হয়তো বা আরো বেশি লটে কিনলে কিছু কম দেয় বা দোকানের দামই হয়তো দিল, কিন্তু আমরা অনলাইন মার্কেট প্লেসে এরকম খুবই কম আমরা পাই বাংলাদেশে যারা আছে, যে দোকানের থেকে আমাকে কমে দিচ্ছে, ঠিক না? তো এরকম কিছু হয়তো বর্তমান ট্রেন্ডিং শুরু হয়েছে যে কিছু কনসেপ্ট বিল্ড করার চিন্তা ভাবনা করতেছে হয়তো কিছু কিছু কোম্পানি। আচ্ছা, তো অনলাইন স্টোর ভার্সেস ব্রিক অর মোর্টাল, তো এখানে আসলে যে ফিজিক্যাল স্টোরের কথা বলা হয়েছে আর হচ্ছে আরেকটা হচ্ছে অনলাইন স্টোর। তো ফিজিক্যাল স্টোর আর অনলাইন স্টোরের মধ্যে রিলেশনশিপটা মানে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে যে আমার আমি আমার এটা পছন্দ, আমার একটা রাত্রে একটা সময় মনে হইলো বা দুইটার সময় মনে হলো এটা আমার কেনা দরকার, তা আমি একটা দুইটার সময় পেমেন্ট করে আমি কনফার্ম করতে পারতেছি। কিন্তু এখানে এই দোকান গিয়ে তো আমাকে ডাইকে উঠাইতে হবে এই লোকটাকে। তারপরে কত ডিস্টার্ব না, এ তো গেলে তো মার দিবে একটা সময় দোকানদারের ডাকলে নাকি। আর দোকানদারের এখন যে পরিমাণ ভিআইপি, তো এটাই হচ্ছে যে আহ, আর আর অনলাইন ইয়াতে শপিং থেকে কিনলে আমার মানে টাইমের কোনো ব্যারিয়ার নাই, প্লেসের কোনো ব্যারিয়ার নাই, আমি আমার ইচ্ছা মতো আমি এটাকে কিনতে পারি। আচ্ছা, তো কিনলাম কিন্তু কেনাই তো শেষ না। এরপরে ঘটনা হচ্ছে যে আমি কিনলাম কিন্তু আমার প্রোডাক্টটা, ধরো আমি চাইলাম মোবাইল, আসলো ধরো এটার মধ্যে অন্য কিছু, হ্যাঁ কাগজ চলে আসলো, ব্ল্যাঙ্ক কাগজ। এখন এইটা তো আসলে সিস্টেমের দোষ না, দোষ কার? এখানে প্রবলেমটা কার? প্রবলেম হচ্ছে মানসিকতার, যারা আসলে এই সিস্টেমটাকে গ্রহণ করে এটাকে খারাপ ভাবে নিচ্ছে, ঠিক না? সিস্টেম তো ভালো, তুমি তাকে অর্ডার করছো, তুমি তার প্রপার প্রোডাক্ট দিবা। এরকম অনেক ধরনের ইয়া আছে যারা ওই বাইরের কিছু মানে কিছু অনলাইন শপ আছে, ফেসবুক বেস কিছু পেজ আছে বা হচ্ছে যারা এই ধরনের কাজ করে থাকে। বাট আবার ভালো অনেকগুলি আছে যারা আসলে অ্যাকচুয়াল প্রোডাক্ট দেয় এবং অথেন্টিক প্রোডাক্ট দেয়। তো এই ক্ষেত্রে আরো আরো কিছু চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জ গুলি হচ্ছে যে ওয়ারেন্টি সার্ভিসটা কত দ্রুত ক্লেম করা যায়, বা হচ্ছে যে সার্ভিসটা কত দ্রুত আমি পেতে পারি। মূলত সার্ভিসের চিন্তা করি মানুষজন আসলে একটু ডিফারেন্ট হয়তো চিন্তা করে। আচ্ছা, এরপরে হচ্ছে কনজিউমার, যেটা আছে কনজিউমার ই কমার্স। আচ্ছা, এখানে কি বলছে কনজিউমার ই কমার্স, তো দেখালাম। এটা হচ্ছে অনলাইন স্টোর আর হচ্ছে সরাসরি যে ব্রিক অ্যান্ড মর্টাল স্টোরের মধ্যে এক্সপিরিয়েন্সের মধ্যে ডিফারেন্সটা। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? স্ক্রিনশট তো দেখা যাচ্ছে না আপনার। স্ক্রিনশট তো আমি, আচ্ছা আচ্ছা আসতেছে। ল্যাপটপের কানেকশনে ঝামেলা করতেছে অনেক, বারবার রিস্টার্ট নিচ্ছে, বাট মোবাইল কানেকশন ঠিক আছে। বুঝলাম না এরকম কেন।
আচ্ছা 10 চ্যাপ্টার পড়ানোর পরে পরীক্ষা নেব নেক্সট উইকে, ঠিক আছে? ক্লিয়ার সবাই? স্যার ক্লিয়ার। স্যার নেক্সট এক্সামটা উইকে 10 চ্যাপ্টার উপরে এক্সাম নিব। এক্সামটা হবে ভাইবা, ভাইবা কোশ্চেন। এটা হচ্ছে সিটি এক্সাম, ঠিক আছে? সিটি এক্সাম। আচ্ছা, তখন তো আসছে মনে হয় নাকি? আচ্ছা, কনজিউমার ই কমার্স এর মধ্যে এবার অনলাইন ক্যাটালগ, যেটা হচ্ছে যে যারা ভালো ই কমার্স সাইট যারা আছে, ফর এক্সাম্পল ওয়ার্ল্ড ওয়াইড, অ্যামাজন বা আলি এক্সপ্রেস, বাংলাদেশে আছে হচ্ছে দারাজের অনেক কমপ্লেন আছে, তারপরে হচ্ছে ইভ্যালির কমপ্লেন আছে, যেমন পিকাবো আছে একটা, তারপরে হচ্ছে এটা যেন কি, স্যার আজকের ডিল। আজকের দিলও এদের কমপ্লেন আছে, মানে যেগুলো আসলে কমপ্লেন লেস। এটা হচ্ছে বাগডুম আছে। এরা মূলত চেষ্টা করতেছে যে কিছু করার, বাট এরা আসলে অতটা ভালো করতে, অথবা আছে ওরা অতটা ভালো করতেছে না যতটা ভালো করতেছে ইভেলি বা হচ্ছে দারাস, ঠিক না? স্যার দারাজের কমপ্লেন তো সবচেয়ে বেশি, আমি নিজে কয়েকবার অর্ডার করে উল্টাপাল্টা জিনিস পাইছি। এখন বিষয়টা হচ্ছে সেলার যদি তোমাকে খারাপ প্রোডাক্ট দেয়, দারাজ কি করবে? আবার ব্যাপার হচ্ছে দারাজ সেটাকে কেন মনিটরিং করবে না, জি স্যার, সে কেন রিপোর্ট জাস্টিফাই করলে করবে পরে, না এটা? জি স্যার, রিপোর্ট করার পরেও কোনো অ্যাকশন নেয় না, ওই ডিলার ঠিকই থাকে, আবার এরকম প্রোডাক্টই দেয়, রিভিউতে দেখা যায়, কিন্তু কোনো স্টেপ নাই। আমি অনেক সময় অনেক প্রোডাক্ট মানে মিসিং ই পাইছি, কিছু পাই নাই, তারপরও প্রোডাক্টের যে দাম সে অনুযায়ী আমি কমপ্লেন করতে গেলে আমার আরো এক্সপেন্স বেড়ে যাবে, ওই জন্য আমি কমপ্লেনই করিনি। ধরো সে ফর এক্সাম্পল একটা প্রোডাক্টের দাম আছে 120 টাকা, তো আমি এটা কমপ্লেন করলে আমার হ্যাসেলটা 120 টাকার হচ্ছে বেশি হয়ে যায়, তো ওই জন্য আমি আর কমপ্লেনই করিনি, 120 টাকা ওটা ছেড়ে দিছি। এরকম অনেক মানে প্রাইসের একটা ব্যাপার আছে, যেমন যদি এটা এটা যদি এমন হতো যে 1000 টাকা বা 500 টাকা বেশি হতো, তখন হয়তো জিনিসটা আমি কমপ্লেন করতাম। যেহেতু এটা মানে 120 টাকা, এটা আমার রিক্সা ভাড়ায় চলে যাবে 120 টাকা, খামাখা আমার আর কমপ্লেন করার দরকার নাই, এই চিন্তা করে অনেক অনেক কাজ করে না। তো অনলাইনের ক্ষেত্রে আসলে ভালো ক্যাটালগ রাখতে হবে। ক্যাটালগ দ্যাট মিনস এটার পোর্টফোলিও মানে ফিচার্স, এটা ওয়ারেন্টি, সার্ভিস, প্রোডাক্টের স্পেসিফিকেশন কি, ভালো ভালো ছবি, সুন্দর সুন্দর ছবি, মানে যেটাকে ক্যাটালগ বলে আর কি, এগুলি রাখতে হবে অনলাইন ই কমার্সের জন্য। পার্সেসের জন্য সিস্টেম রাখতে হবে, অনলাইন গেটওয়ে রাখতে হবে না, পেমেন্ট গেটওয়ে রাখতে হবে। পেমেন্ট গেটওয়ে কেন, যেমন ক্রেডিট কার্ড রাখা যেতে পারে, তারপরে হচ্ছে অনলাইন মানে ইএফটিএন রাখা যেতে পারে, যেটাকে ফান্ড ট্রান্সফার বলে, বা বিকাশ মোবাইল ব্যাংকিং রাখা যেতে পারে, ডিবিবিএল বা ইন্টারনেট ব্যাংকিং রাখা যেতে পারে, ঠিক আছে? স্যার ইদানিং দেখা যায় অনেকে স্যার ওই যে ক্যাশ অন ডেলিভারি রাখে, আমার মনে হয় ওইটাতে যদি আমরা পারচেজ করি তাহলে যে ভুলভাল প্রোডাক্ট আসলে আমরা মনে হয় রক্ষা পাবো। ক্যাশ অন ডেলিভারিতেও মনে হয় সিস্টেম এটা না, ভুলভাল প্রোডাক্ট আসলেও টাকা দিয়ে দিতে হয়, পরে কমপ্লেন করে মনে হয় টাকা নিতে হয়, জি স্যার, এরকম একটা পরে system। কমপ্লেন করে গিয়ে রিটার্ন করে তারপরে টাকার জন্য আবার অ্যাপ্লাই করতে হয়, কিন্তু টাকা হ্যাঁ, ফার্স্টে দিয়ে দিতে হয়। কিন্তু টাকা দিয়ে দিতে হয়, হ্যাঁ এরকম আমি অনেক পেয়েছি যে আমার প্রোডাক্ট পছন্দ হয় নাই, তো আমি আসলে ওকে বলছি আমি প্রোডাক্ট নিবো না, আপনি চলে যান। কিন্তু না স্যার, আমার কোনো ওয়ে নাই, আপনার প্রোডাক্ট নিতেই হবে। তাহলে আমি কি ওর সাথে কি ঝগড়া করবো? আমি কি, ঠিক আছে আচ্ছা। পরে বলে আপনি পরে কাস্টমার কেয়ারে ফোন দিলাম, তারা বললো যে আপনি প্রোডাক্টটা ওকে পেমেন্ট করে দেন, আপনি কমপ্লেন করলে উইদিন 7 ডেজ এর মধ্যে আবার আপনি রিফান্ড পেয়ে যাবেন, এই আর কি। যাই হোক, তো এ ধরনের ক্ষেত্রে আসলে প্রত্যেকের নিজস্ব অ্যাকাউন্টের প্রয়োজন পড়ে, ঠিক না? যে আমার আসলে কতগুলো কার্ড করলাম, কতগুলো শপিং করলাম, সবগুলি দেখার জন্য আমার ইউজেস হিস্ট্রি আর কি। এরপরে গেটিং কাস্টমার সার্ভিস, যেটা জন্য আসলে যেটা সবচেয়ে বড় আমাদের দেশীয় যে ই কমার্স, তাদের সবচেয়ে বড় প্রবলেম, কাস্টমার সার্ভিস ডিল করতে পারে না, প্রবলেম সলভ করতে পারে না, এবং প্রবলেমকে প্রপারলি আইডেন্টিফাইও করতে পারে না যে প্রবলেমটা আসলে কোথায় হচ্ছে,
কেন অ্যামাজন বা আলিবাবা নিয়ে তো কেউ কমপ্লেন করে না, এদের এত কেন কমপ্লেন? ঠিক আছে, তো এই ক্ষেত্রে অনেক বিষয় আছে, যেমন চার্জ ফি কত হবে, শিপিং চার্জ কত হবে, রিটার্ন পলিসি কি হবে, কন্ট্যাক্ট ইনফরমেশন কোথায় দেওয়া হতে পারে, চেঞ্জেস অপশনস এর আছে কিনা, তো অর্ডারের আগে সমস্ত পলিসি আমি তাদের সব জানি কিনা, তারা কিভাবে এটা চেঞ্জ করে, রিটার্ন করে কি করে না, এক্সচেঞ্জ এবং যদি কোনো ফার্দার কোনো ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে প্রবলেম হয় কিভাবে এটা সমস্যার সমাধান করবে, এই বিষয়গুলো আসলে ইয়ার পূর্বে অর্ডারের পূর্বে কনফার্ম করা দরকার। তো ই কমার্সের জন্য সবচেয়ে যেটা জরুরি, যে ই কমার্সে তো টিকতে হবে না, টিকতে হলে তাদের কি করতে হবে, অনলাইন ব্যাংকিং এর ফেসিলিটি নিতে হবে, অনলাইন ব্যাংকিং এর ফেসিলিটিসটা নিতে হবে। তো অনলাইন ব্যাংকিংটা হচ্ছে যে হ্যাসেললেস একটা ব্যাংকিং, যেটা অনলাইন ট্রানজেকশনের মাধ্যমে বিলটা পে হয়ে যাবে আমার। তবে এটা হচ্ছে একটা সিকিউর একটা সিস্টেম। বাংলাদেশে এসএসএল কমার্স নামে একটা প্রতিষ্ঠান আছে, যারা সমস্ত মানে বেশিরভাগ জায়গাতেই আমাদের যত ধরনের অনলাইন ট্রানজেকশন আছে, তো ক্রেডিট কার্ড, পেমেন্ট গেটওয়ে, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, সমস্ত কিছুর এরা সার্ভিস প্রোভাইড করে, এটা একটা হাব হিসেবে কাজ করে। হচ্ছে অনলাইন ফিন্যান্স, এটা কি আসলে, এটা কি মানে ব্রোকার এন্ড ইনভেস্টমেন্ট সার্ভিস, এটা কি করে, এরা ট্রেড করে নাকি? এরা ট্রেড করে, এটা লোন দেয়, ট্রেড করে, ট্যাক্স ফাইল প্রডিউস করে। আচ্ছা, এরপরে আমরা আসি যেটা হচ্ছে বিজনেস টু বিজনেস। বিজনেস টু বিজনেস হচ্ছে যে আমি একটা কোম্পানি এস্টাবলিশ করলাম, সেপারেটলি অনলাইন একটা কোম্পানি কমার্স একটা যেমন মানে ই মার্কেট নামে একটা, আমি একটা অনলাইন শপিং ক্রিয়েট করলাম, ই মার্কেট। তো ই মার্কেটের সাথে ধরো তোমার আর একটা মার্কেট, তোমার আর একটা ই কমার্স আছে, তোমারটা হচ্ছে গিয়ে ধরো ই শপ, ঠিক আছে? তো ই ই মার্কেট বনাম ই শপ, দুইটার মধ্যে যদি কোনো ধরনের বিজনেস পলিসি এস্টাবলিশড হয়, তারা যদি নিজেদের মধ্যে কোনো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডে যায়, বা তারা যদি নিজেদের মধ্যে ট্রানজেকশন এস্টাবলিশ করে, মানে আমিও তোমার প্রোডাক্ট নিব, তুমি আমার প্রোডাক্ট নেবে, এভাবে যদি মানে সকল ধরনের কন্ডিশনের আন্ডারে আমরা যদি ট্রানজেকশন এস্টাবলিশ করি, সেটা হচ্ছে বিজনেস টু বিজনেস। মানে এক কোম্পানির সাথে অন্য কোম্পানি বিজনেস করে না, সেটাই হচ্ছে বিজনেস টু বিজনেস। আচ্ছা, ইন্টারনেটস এন্ড এক্সট্রানেটস। তাই ইন্টারনেট আসলে বেসিক্যালি আমাদের যে ইন্টারনেট যেটা আছে, যে যারা ইন্টারনেট টেকনোলজি যেটা আছে সেটা ইউজ করে, এক্ষেত্রে কিছু আমাদের স্ট্যান্ডার্ড ব্রাউজার আছে, এবং যারা আসলে মানে প্রফেশনাল যারা কাজ করে নেটওয়ার্কে, তাদেরকে বুঝিয়েছে। এবং এক্সট্রানেটস বলতে বোঝাচ্ছে যে আমাদের ইন্টারনেট যাদেরকে আসলে ক্লায়েন্ট ভাবে, যাদের সাথে মানে আমি যে প্রোডাক্টটা নিয়ে কথা বলতেছি, সে প্রোডাক্টের একটা হচ্ছে গিয়া কাস্টমার এন্ড, আর একটা হচ্ছে গিয়া আহ আর একটা হচ্ছে গিয়া যে ই কমার্স এন্ড, ঠিক আছে? ই কমার্স ইনটাকে আমি বলতেছি ইন্ট্রানেট, এবং কাস্টমারটাকে আমি বলতেছি যে হচ্ছে এক্সট্রানেট। বাট তাদের মধ্যে একটা রিলেশনশিপ বা একটা নেটওয়ার্ক, এটা এস্টাবলিশড হওয়া জরুরি। আচ্ছা, এরপরে যেটা আছে যে আমাদের আমাদের ই কমার্সটাকে মূলত যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে যে এটাকে, যে ধরে নিলাম আমার এটা আমি তৈরি করলাম, তৈরি করার তো শেষ না, আমার পিছনে অনেক লোক লেগে আছে, অনেকে ক্ষতি করতে চাবে। তো এটাকে আসলে আমার এই পেজটাকে সিকিউর করার জন্য যা যা দরকার, মানে সিকিউর সকেট লেয়ার, এসএসএস যেগুলি আছে, এবং অনেক সময় দেখা যায় না আনসিকিউর সিকিউর, তোমরা দেখতে পাও না যে এসএসএস, যে সিকিউর মানে সিকিউর সকেট লেয়ার, এটাকে ইউজ করা, এবং এটাকে প্রপারলি ইউআরএলটাকে মানে প্রপারলি রেজিস্ট্রেশন করা, এরপরে হচ্ছে এটাকে যাতে মানে ফায়ারওয়াল দিয়ে ফায়ারওয়াল দিয়ে এটাকে আসলে মোর সিকিউর করা, যাতে আমার এখানে যত ধরনের ট্রানজেকশন, এগুলো বাইরের যাতে এন্ট্রি না থাকে।
আরো অনেক ধরনের ওয়ে আছে যাতে আমাদের সিস্টেমটাকে আসলে মোর সিকিউর করা যায়। তো এটাই হচ্ছে কি আমার আজকের যে 10A এবং 10B চ্যাপ্টার। তো এই 10A এবং 10B পর্যন্ত আমার নেক্সট উইকে ভাইভা এক্সাম, এটা হচ্ছে সিটি পরীক্ষা 1, ঠিক আছে, সিটি এক্সাম 1, ক্লিয়ার? 1 থেকে 10A 10B, 1 থেকে 10। এই দুটো দেই নাই। আচ্ছা, অসুবিধা নেই, আমি এখনই আপলোড দিয়ে দিচ্ছি। স্যার হ্যাঁ, স্যার sure. স্যার রবিবারে সম্ভবত আমাদের নেক্সট ক্লাস হচ্ছে। হ্যাঁ, রবিবারে। এখন রবিবারে যদি কোনো অসুবিধা তাহলে ডেট চেঞ্জ করে দিই। হ্যাঁ স্যার, আমাদের একটু যদি আরেকটু সময় দিতে পারেন ভালো হয়, আমরা রবিবারে আমাদের প্রবলেম গুলা নিয়েও ঠিক কথা আছে, বলতে তাহলে পারি। আগামী জি স্যার। হ্যাঁ, রবিবারে প্রবলেম না, ক্লাস প্রবলেম বলতে গিয়ে হচ্ছে কি, মানে আমাদের এই লেকচার ওরিয়েন্টেড প্রবলেম গুলি, এটা নিয়ে। জি স্যার, যদি থাকে, যদি করা যায় যেতে পারে স্যার। আচ্ছা, না করা যাবে, যদি ওরকম থাকে ওইরকম সবাই নিয়ে আসলেই হবে, নিয়ে আসতে হবে, ঠিক আছে। এখন তাহলে মানে রবিবার যদি ক্লাস না হয়, মানে রবিবারে কি ক্লাস দরকার আছে আমাদের এক্সামের আগে? এখনই যদি কারো যদি কোনো প্রবলেম থাকে এখনই, মানে এখনই সলভ করি, খামাখা আর একদিন করা দরকার কি? আমার আর প্রায় আমি 13টা আমার ক্লাস আছে, ঠিক আছে, 13টা কোর্স আমার বর্তমানে। তো আসলে প্রতিদিনই কোনো না কোনো ভাবে এঙ্গেজ থাকি, মানে টাইম এক জায়গায় চেঞ্জ হয়ে গেলে আমার অন্যদিকে হ্যাম্পার করে যায়। এখন যদি সমস্যা না থাকে তাহলে আমি হয়তো মঙ্গলবার বা বুধবার নেওয়া যেতে পারে পরীক্ষা, আর যদি সমস্যা থাকে করার পরে রবিবার আমি নিতে পারি। আমাকে জানান, আপনারা দ্রুত জানান। স্যার ছুটি বাড়লেও কি স্টুডেন্টরা ওই এক্সামের 2 দিন আগে পড়তে বসবে, তাছাড়া তার আগে পড়তে বসবে না। খুব কম স্টুডেন্টই আছে যারা হলো এখন থেকে পড়াশোনা করবে আপনার সাবজেক্টের জন্য। না, ওটা থাকবে, ওটা আমরাও জানি, কিন্তু তারপর একটু টাইম দিতে হয়। এখন 2-1 জন পড়াশোনা করবে, ওই জন্য টাইম দিতে হয়। বেসিক্যালি কি সবাই 2 দিন আগেই করে, কিন্তু সিলেবাস বড়, সাবজেক্ট মানে টপিক সহজ, যার জন্য ঠিক আছে। হ্যাঁ, সেটাই, কারো যদি কোনো অসুবিধা থাকে মানে এখন বললে হবে, বা যদি ওরকম স্পেসিফিক কোনো প্রবলেম থাকে, ক্লাস মনে হয় না দরকার আছে, যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে যে ক্লাসরুমে নক করলে, ক্লাসরুমে বলতে মানে জিজ্ঞেস করলে হবে, আমি সেখানে রিপ্লাই দিয়ে দিব, বা আমাকে হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে কল দিলে হবে, মেসেজ দিলে হবে হোয়াটসঅ্যাপে, ঠিক আছে, ঠিক হোয়াটসঅ্যাপে আছে মেসেজ স্যার। দিয়ে ঠিক আছে, আমার জি স্যার। হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখলেই হবে কোনো অসুবিধা থাকলে। আর পরীক্ষাটা আমার মনে হচ্ছে আমরা মঙ্গলবার ঠিক করতে পারি নাকি, নেক্সট মঙ্গলবার 8 তারিখে। আহ, কোনো অসুবিধা আছে কিনা, টাইম ডেট নিয়ে কোনো অসুবিধা আছে কিনা? না স্যার, না নাই, 8 স্যার, তারিখে হলে 8 তারিখে। মঙ্গলবারে আমরা মানে সকালে যদি সকালে নিব না সন্ধ্যার পরে নিব? স্যার সন্ধ্যায় নিলে ভালো হইতো। স্যার সন্ধ্যায় নিলে ভাইবা নিয়ে পারবেন না আপনি, কারণ
এতজন স্টুডেন্ট ভাইবা নিতে নিতে অনেক রাত হয়ে যাবে। কতজন আছে এখন? আর এক্সাম তো এক্সামে সবাই অ্যাটেন্ড করার চেষ্টা করবে, কারণ এক্সামের উপর আলাদা মার্ক আছে তো। ধরে নেই 50 জন জয়েন করবে নাকি? 35 প্লাস 35 জন। 35 আপ। আচ্ছা, তো আমরা এটাকে আচ্ছা ঠিক আছে, তাহলে অসুবিধা নাই। আমরা 35-30 জন আমরা সন্ধ্যার পরেও নিতে পারবো, সকালেও নিতে পারবো, অসুবিধা নেই। আমরা তাহলে 6টায় নেই, ঠিক আছে? সন্ধ্যা 6টায়। কারো কোনো অসুবিধা আছে? আচ্ছা না স্যার। ঠিক আছে, তাহলে ওকে, সন্ধ্যা 6টায় আমরা মঙ্গলবারে নেক্সট এক্সাম। আমি লেকচারটা আপলোড করে দিছি, লেকচার 8 এর আন্ডারে চ্যাপ্টার 10A 10B। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আর কার ওয়ালাইকুম যদি স্যার। কোনো সমস্যা থাকে আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে হবে, অথবা ক্লাসরুমে নক করলে হবে। ঠিক আছে।